নমস্কার বন্ধুরা, আজ আমরা একসঙ্গে মধ্যপ্রাচ্যের একটা অত্যন্ত গুরুতর এবং চলমান পরিস্থিতি নিয়ে গম্ভীরভাবে আলোচনা করব, যেটা ভারতীয়দের জন্য এক প্রকার স্বস্তির খবর। কারণ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, যিনি বিষাক্ত মন্তব্য করতে অভ্যস্ত, তিনি এখন ইসরায়েলের প্রতিও একই রকমের তীব্র বিরোধিতা প্রকাশ করছে। অর্থাৎ ভারতের প্রতি তার যে অপছন্দ, সেটা এখন ইসরায়েলের দিকেও ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় একটা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, শত্রুর শত্রু তো বন্ধু হয়। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ইসরায়েল এখন এরদোগানকে সামলানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে। আজকের এই আলোচনায় আমরা বিস্তারিত জানব যে ইসরায়েল ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছে এরদোগানের বিরুদ্ধে। বিশেষ করে এই বিষয়টি মনে রেখে যে তুরস্ক ন্যাটোর একটা সদস্য রাষ্ট্র, অর্থাৎ তুরস্কের ওপর কোনো আক্রমণ হলে ন্যাটোর অন্য 31টি দেশ একযোগে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং আমেরিকা নিজেই সরাসরি জড়িয়ে পড়বে সেই রক্ষাতে। এমন একটি দেশের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে পরিকল্পনা করছে? অবশ্যই এই পরিকল্পনাকে রুখতে চেষ্টা চলছে বিভিন্ন দিক থেকে। এমনকি আমেরিকা নিজেই মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সক্রিয়। কিন্তু ইসরায়েলের মতো একটা দেশ, যারা কাতারের মতো জায়গায়ও আঘাত করতে পারে, যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, তাদের পক্ষে তুরস্ককে সম্ভাব্য হুমকি হিসেবে দেখাটা স্বাভাবিক। এই কারণে সম্প্রতি ইসরায়েল তুরস্ককে তাদের অষ্টম শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে এবং এটাকে ঝুঁকিপূর্ণ দেশ বলে ঘোষণা করেছে। এর অংশ হিসাবে ইসরায়েল গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে মিলে তুরস্কের বিরুদ্ধে একটা যৌথ সামরিক এবং কৌশলগত জোট গড়ে তোলার দিকে এগোচ্ছে। আজকের এই সেশনে আমরা বিস্তারিত দেখব যে এই জোট নিয়ে কী কী আলোচনা চলছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের বন্ধুত্ব কতটা ক্ষতিকর প্রমাণিত হলো, নাকি ভারতের সঙ্গে তাদের শত্রুতায় তাদের আরও বিপদে ফেলছে। বাস্তবে তুরস্ক এবং পাকিস্তান উভয়ই তাদের মধ্যেকার সম্পর্ককে বারবার ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে। কাশ্মীর প্রশ্ন হোক কিংবা অপারেশন সিঁদুরের মতো ঘটনা, সব কিছুতেই তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এমনকি অপারেশন সিঁদুর চলাকালীন তুরস্কে ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের তরফ থেকে প্রত্যাশা ছিল যে তুরস্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও ভারত সরাসরি সামরিক অভিযান না করে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার মতো পদক্ষেপ নিয়েছে, জানি আমরা আগেও অবশ্য আপনাদেরকে বলেছি। কিন্তু এখন গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি নেতানিয়াহু কাতারে হামলা চালাতে পারেন, যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, তাহলে ন্যাটো সুরক্ষিত তুরস্কের বিরুদ্ধে কি তারা কোনো কিছুই করতে পারবে না? তখন কি আমেরিকা ইসরায়েলকে বলবে না যে থামো, এটা করলে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে? এই কারণেই নেতানিয়াহুকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে একবার বসে আমাদের অবস্থান বুঝে নাও, তারপর সিদ্ধান্তটা নাও। চলুন এবার বিষয়টিকে আরও স্পষ্ট করে বুঝে নেই। মধ্যপ্রাচ্যের দিকে একবার দেখুন। ভূমধ্যসাগরের উত্তরে তুরস্ক, দক্ষিণে আফ্রিকা, পূর্বে এশিয়া, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে লেবানন এবং ইসরায়েলের মতো দেশগুলো আছে, যা আপনাদের পরিচিত। তুরস্কের ঠিক দক্ষিণে একটা ছোট দেশ সাইপ্রাস এবং তার পাশেই রয়েছে গ্রিস। অর্থাৎ তুরস্কের সামনে সরাসরি গ্রিস এবং সাইপ্রাসের অবস্থান, আর একটু দূরেই আছে ইসরায়েল। বর্তমান পরিকল্পনা অনুসারে গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েল মিলে তুরস্ককে ঘিরে একটা কৌশলগত সীমানা তৈরি করছে। তুরস্কের ভৌগোলিক অবস্থান অসাধারণ গুরুত্বপূর্ণ। উত্তরে ব্ল্যাক সি, যা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। ব্ল্যাক সি থেকে বসফরাস প্রণালী দিয়ে মারমারা সাগর, তারপর দারদানেলস প্রণালী পেরিয়ে এজিয়ান সাগর, এইসব জলপথ তুরস্কের নিয়ন্ত্রণে। অতীতে তুরস্ক এগুলো ব্যবহার করে রাশিয়ার জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করেছে। শুধু তাই নয়, প্রাচীন সিল্ক রুটও তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করত এবং ইস্তানবুল ছিল তার প্রধান দ্বার। এসব কারণে
তুরস্ক ঐতিহাসিকভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তবে আধুনিক তুরস্ক একটা নতুন গঠিত দেশ। আগে এখানে অটোমান সাম্রাজ্য ছিল, যা 1299 সালে শুরু হয়ে প্রায় 600 বছর ধরে চলেছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1923 সালের দিকে তুরস্ক আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। অন্যদিকে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত এবং তার আগে এই অঞ্চলও অটোমান সাম্রাজ্যের অংশই ছিল। ইসরায়েল সবসময় সিরিয়া, ইরাক এবং ইরানকে শত্রু হিসেবে দেখেছে। 7ই অক্টোবরের ঘটনার পরে নেতানিয়াহু ঘোষণা করেন যে ইসরায়েলের এখন 7টি শত্রু: লেবানন, গাজা, ওয়েস্ট ব্যাংক, সিরিয়া, ইরাক, ইরান এবং ইয়েমেন। এসব দিক থেকে তাদের উপর আক্রমণ হয়েছে। ইসরায়েলের বিশ্লেষণ বলছে যে আগামী দিনে তুরস্ক এই তালিকার সবচেয়ে শক্তিশালী শত্রু হয়ে উঠতে পারে, কারণ তুরস্কের পিছনে অটোমান ঐতিহ্য, শক্তিশালী নৌবাহিনী, বিপুল সম্পদ এবং ন্যাটোর সুরক্ষা আছে। এই কারণে ইসরায়েল এখন শান্তির সময়েও পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিতে পারছে এবং স্পষ্টভাবে চিহ্নিত করেছে যে আগামী সংঘর্ষে তুরস্ক বড় ভূমিকা পালন করতে পারে। এই শত্রুতার মূল শিকড় ইতিহাসে গভীরভাবে গেঁথে রয়েছে। একসময় তুরস্কই ছিল প্রথম মুসলিম দেশ যারা 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং 1950 সালে তেল আবিবেও দূতাবাস খুলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। আল আকসা মসজিদ, জেরুজালেমের দখল, ফিলিস্তিন প্রশ্ন, সব মিলিয়ে তিক্ততা বেড়েছে। 2010 সালে মাভি মারমারা জাহাজে ইসরায়েলি আক্রমণে 10 জন তুর্কি নাগরিক নিহত হলে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে এবং তুরস্ক ইসরায়েলের কাছ থেকে ক্ষমা এবং $20 মিলিয়ন ক্ষতিপূরণ আদায় করে। 7ই অক্টোবর 2023-এর পর এরদোগান প্রকাশ্যে হামাসের পক্ষ নেয়, ইসরায়েলের সঙ্গে বিমান চলাচল এবং বাণিজ্য বন্ধ করে দেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। এইসব কারণে ইসরায়েল তুরস্ককে অষ্টম শত্রু হিসেবে ঘোষণা করেছে। হামাস নেতারা কাতার এবং তুরস্কে আশ্রয় নেওয়ায় ইসরায়েল মনে করছে যে কাতারে যেমন অভিযান চালানো হয়েছে তেমনি তুরস্কেও ভবিষ্যতে হতে পারে। এই ভয় এবং নেতৃত্বে লড়াই মিলিয়ে আজকের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন ইসরায়েল তুরস্কের শত্রুদের খুঁজে জোট গড়ছে এবং এই কারণে গ্রিস এবং সাইপ্রাসের রাষ্ট্রপ্রধানরা নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলে বৈঠক করছেন। গ্রিস এবং তুরস্কের মধ্যে এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ এবং তৈল সম্পদ নিয়ে দীর্ঘদিনের বিবাদ লেগেই রয়েছে। আর সাইপ্রাস তো দুই ভাগে বিভক্ত, একদিকে গ্রিক খ্রিস্টানদের নিয়ন্ত্রণ, অন্যদিকে তুর্কি মুসলমানদের। এই ঐতিহাসিক বিবাদই আজ ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে তুরস্কের চারপাশে একটা কৌশলগত বলয় তৈরি করার জন্য। এরদোগানের ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী অবস্থান এটা কিন্তু কোনো নতুন কথা নয়, আমরা এর আগেও দেখেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শুধুমাত্র তুরস্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেভাবে প্রথম থেকে তারা পাকিস্তান বলুন বা আরও যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে মুসলিম রাষ্ট্র, তাদের প্রতি একটা সদয় ভাব কিন্তু প্রথম থেকে ছিল, এটা অস্বীকার করলে চলবে না। এবং এখানেই শেষ নয়, এরদোগানের সমস্যা শুধু ইসরায়েলের সঙ্গে নয়, তার সমস্যা নিজের তৈরি করা উচ্চাকাঙ্ক্ষার সঙ্গেও। তিনি নিজেকে শুধু তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দেখেন না, তিনি নিজেকে মুসলিম বিশ্বের স্বঘোষিত নেতা হিসেবে তুলে ধরতে চান। আর এই লিডার হওয়ার নেশাতেই তিনি একের পর এক ভুল কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এরদোগান বুঝতে পারছে না যে আজকের দুনিয়া অটোমান সাম্রাজ্যের দুনিয়া নয়। আজ ধর্ম দিয়ে সাম্রাজ্য করা যায় না। আজকে অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি আর সামরিক ভারসাম্য দিয়ে বিশ্ব চলে। কিন্তু এরদোগান বারবার ইতিহাসের ভূত কাঁধে চাপিয়ে আধুনিক বিশ্ব রাজনীতিতে হাঁটতে চাইছেন। আর এখানেই তার ভুলটা মারাত্মক ভুল। তিনি ভেবেছিলেন পাকিস্তানকে পাশে রাখলে মুসলিম সমস্ত দেশ এক হয়ে যেতে পারে। তিনি ভেবেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে গলা চড়ালেই আরব দুনিয়া তার পায়ে এসে পড়তে পারে। কিন্তু বাস্তবে কি হলো? সৌদি আরব দূরে সরে গেল, সংযুক্ত আরব আমিরশাহী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলো, মিশর চুপচাপ থাকলো, এমনকি কাতার পর্যন্ত আমেরিকার চাপের সামনে মাথা
নুয়ে ফেলল। আর এরদোগান তিনি এখন একা পড়ে গেলেন, একদিকে ন্যাটো আর একদিকে মুসলিম বিশ্ব, মাঝখানে দাঁড়িয়ে শুধু বক্তৃতা আর হুমকি। তাই সবচেয়ে বড় সমস্যা হলো এরদোগান নিজের দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও অগ্রাহ্য করেছেন। তুরস্ক আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, লিরার মান পড়ে গেছে, সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরের সমস্যার সমাধান না করে তিনি বাইরের শত্রু তৈরি করছেন, যেন জনগণের নজর ঘুরিয়ে রাখা হয়। এইটা হচ্ছে পুরনো কৌশল, ভিতরের ব্যর্থতা ঢাকতে বাইরের শত্রু বানাও। কিন্তু সমস্যা হলো এই খেলায় প্রতিপক্ষ হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েল আবেগে চলে না, হিসেব করে চলে। ইসরায়েল জানে কাকে কখন আঘাত করতে হবে, কাকে কৌশলে একঘরে করতে হবে। তারা তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চাইছে না, তারা চাইছে তুরস্ককে ধীরে ধীরে কূটনৈতিকভাবে ঘিরে ফেলতে। গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এই জোট আসলে সামরিকের থেকেও বেশি রাজনৈতিক। এর মানে পরিষ্কার, ইসরায়েল তুরস্ককে বলছে তুমি ন্যাটোতে থেকেও একা পড়ে যেতে পারো। আর এখানে আমেরিকার ভূমিকাটা সবচেয়ে কূটনৈতিক। আমেরিকা বাইরে থেকে বলছে আমরা শান্তি চাই, আমরা মধ্যস্থতা করছি, কিন্তু ভিতরে ভিতরে আমেরিকা জানে এরদোগান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ন্যাটোর ভিতরে থেকেও রাশিয়ার সঙ্গে খেলছেন, চীনের সঙ্গে ব্যবসা বাড়াচ্ছেন, আবার পশ্চিমাদের বিরুদ্ধে মুখটাও খুলছেন। এই দ্বিচারিতা পশ্চিমা শক্তিরা ভালো চোখে দেখছে না। তাই আমেরিকা সরাসরি ইসরায়েলকে থামালেও পরোক্ষভাবে তুরস্ককে চাপের মধ্যে রাখছে। নেতানিয়াহুকে ডেকে বলা হচ্ছে এখন যুদ্ধ নয়, কিন্তু প্রস্তুতি বন্ধ করো না। আবার এরদোগানকে বোঝানো হচ্ছে তুমি যত বেশি বাড়াবাড়ি করবে তত বেশি একা হয়ে পড়বে। আর এই একা হয়ে পড়ার লক্ষণ তুরস্ক এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ, ন্যাটোর ভিতরে বিশ্বাসযোগ্যতা কমছে, মুসলিম বিশ্বে প্রকৃত নেতৃত্ব কেউ দিচ্ছে না, আর ভারতের মতো বড় বাজারও হাতছাড়া হয়েছে। ভারতের প্রসঙ্গে একটা কথা আলাদা করে বলতেই হয়। এরদোগান ভেবেছিলেন ভারতকে আক্রমণ করলে পাকিস্তান খুশি হবে, মুসলিম ভোট ব্যাংকটা তৈরি হবে, কিন্তু তিনি ভুলে গেছেন আজকের ভারত আগের ভারত নয়। ভারত চুপচাপ কিন্তু কার্যকর জবাব দিচ্ছে। ব্যবসা বন্ধ করা, কূটনৈতিক দূরত্ব তৈরি করা, এসবই তুরস্কের জন্য বড় ক্ষতি। আর সবচেয়ে বড় কথা হলো ভারত আজ বিশ্ব রাজনীতিতে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তার বিরুদ্ধে কথা বললে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। এই কারণে আজ মধ্যপ্রাচ্যর এই নতুন সমীকরণ ভারতের জন্য স্বস্তির। কারণ ভারতের বিরুদ্ধে যারা একসময় একজোট হয়েছিল আজ তারা নিজেদের মধ্যে শত্রু হয়ে উঠেছে। পাকিস্তান আজ তুরস্কের জন্য বোঝা ছাড়া আর কিচ্ছু নয়। অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তান তুরস্ককে শুধু বক্তৃতার সঙ্গ দিতে পারে, বাস্তবে কিছু দিতে পারে না। আর সেই পাকিস্তানকে আঁকড়ে ধরে এরদোগান নিজের দেশের ভবিষ্যৎ বাজি লাগাচ্ছেন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এরদোগান কি সময় থাকতে বুঝবেন, নাকি অটোমান খলিফার স্বপ্ন দেখতে দেখতে তিনি তুরস্ককে এমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে ফেরার রাস্তা থাকবে না? ইসরায়েল অপেক্ষা করছে, গ্রিস আর সাইপ্রাস প্রস্তুত, আমেরিকা দূর থেকে সব দেখছে, আর বিশ্ব রাজনীতি ধীরে ধীরে এরদোগানের জন্য কঠিন হয়ে পড়ছে। এই পুরো ছবিটা দেখলে একটা কথাই পরিষ্কার, রাজনীতি আবেগে চলে না, ইতিহাসে নেশাতেও চলে না, রাজনীতি চলে বাস্তবতার উপর দাঁড়িয়ে। আর যে নেতা সেই বাস্তবতা মানতে অস্বীকার করবে, ইতিহাস একদিন তাকে নির্মমভাবে জবাব দেবে। এরদোগানের সামনে সেই জবাবের সময় কি ধীরে ধীরে এগিয়ে আসছে, সেটাই এখন দেখার।